আমি প্যাকেটটা আলমারির ড্রয়ারে রেখে পা ঝুলিয়ে বেডের উপর বসে পড়লাম। উনি আমার সামনে বসে কোলে মাথা রেখে বললেন, কষ্ট পাচ্ছ কেন? আমি কিন্তু একদম কষ্ট পাচ্ছি না। আমি 1 বছর পড়াশোনা থেকে দূরে থাকতে চাই। হঠাৎ আমার এরকম কথা উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। আমি অন্যদিকে তাকিয়ে আবার বললাম, এত স্ট্রেস নিয়ে আমি একদম পড়াশোনা করতে পারবো না। মাথা ঠিক আছে তোমার? হুম। আমার দিকে তাকাও। উহু। জোর করে আমাকে উনার দিকে ঘুরিয়ে বললেন, পারবো না আমি 1 বছর বাড়াতে। আপনি মা বাবাকে একটু ম্যানেজ করুন। আমার মাথা একদম কাজ করছে না। কয়েকদিন সময় নিয়ে ডিসাইড করো। এভাবে হুটহাট ডিসিশন নিলে তো হবে না। আমি অনেক ভেবেই ডিসিশনটা নিয়েছি। আমার কথা শুনে উনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওকে। যেখানে 4 বছর ওয়েট করতে হবে, সেখানে 5 বছর কোনো ম্যাটার না। আমি বুঝিয়ে বলবো। টেনশন নিও না। কথাটা বলেই উনি উঠে যেতে নিচ্ছিলেন। আমি উনার শার্ট আঁকড়ে ধরে জড়িয়ে ধরলাম। উনি টাল সামলাতে না পেরে আমাকে নিয়ে ফ্লোরে বসে পড়লেন। উনার থেকে আমাকে ছাড়ানোর চেষ্টা করেও পারছেন না। বাধ্য হয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, টিয়া পাখি, ডোন্ট ক্রাই। আমার নতুন শার্ট নষ্ট করে ফেলছো কিন্তু। রাগ করব কিন্তু খুব। নিজের কষ্টটাকে এভাবে লুকিয়ে রাখছেন কেন? আমি কষ্ট পাচ্ছি না। কতবার বলবো? দেখি ছাড়ো। আমার সামনে আর কখনো কাঁদবে না। এখন থেকে প্রতিদিন আমাকে কাঁদতে দেখবেন আপনি। মাইর লাগাবো কিন্তু এখন। এমনভাবে কাঁদছো মনে হচ্ছে জীবনে আর কোনোদিন। উনাকে আর বলার সুযোগ দিলাম না। সাথে সাথেই উনার মুখ চেপে ধরে বললাম, আপনার মুখে কিছু আটকায় না, তাই না? আমার কথা শুনে উনি জোর করে হেসে আমার চোখের পানি মুছে দিলেন। হাত ধরে আমাকে দাঁড় করিয়ে আলমারি থেকে প্যাকেটটা বের করে আমার হাতে দিয়ে বললেন, এটা নিয়ে আপুর কাছে যাও। 72 ঘন্টার আগে ইমার্জেন্সিটা খেতে হবে। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। আমার হাত ধরে আমাকে দরজা পর্যন্ত নিয়ে এসে বললেন, আপু রুমেই আছে। যাও। আমি কথা না বাড়িয়ে চুপচাপ আপুর রুমের দিকে হাঁটা শুরু করলাম। আপু মাহিনকে স্যুপ খাওয়াচ্ছিলেন। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বললেন। আমি আপুর মুখোমুখি বসে মাহিনকে আমার কোলে বসালাম। হিয়া, হাতে ওটা কি? আমি মলিন হেসে আপুর দিকে প্যাকেটটা বাড়িয়ে দিলাম। আপু হাতে নিয়েই বুঝতে পারলেন প্যাকেটটা কিসের। আপু আমার দিকে সামান্য এগিয়ে এসে আমার হাত ধরে বললেন, খুব খুশি হলাম দেখে। উনি পাঠালেন তোমার কাছে পরামর্শ নেওয়ার জন্য। খুব ভালো করেছো এসেছো। জানো, ইয়াসের মুখে যখন শুনলাম এ বাড়িতে নতুন বাবু আসবে কয়েকদিন পর, প্রথমে তো আমি ওর কথাটা ধরতে পারিনি। পরে যখন বলল ইফাজ বলেছে, শুনেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। এত কম বয়সে তুমি কিভাবে কি করবে? ওহ মাই গড। দ্রুত আব্বু আম্মুর সাথে পরামর্শ করে এত দূর আসলাম। রাগ করনি তো তুমি? না আপু। রাগ করব কেন? তোমরা তো আমার দিকটা ভেবেই সবকিছু করছো। বিয়ের আগে আম্মু আমাকে তোমাদের মতো বুঝাতো অলওয়েজ। এমনিতেই আমার বয়স অনেক কম। সত্যি এখন বেবি নেওয়া একদম ঠিক হবে না। তুমি আমাকে বুঝিয়ে দাও কিভাবে এটা কন্টিনিউ করতে হয়। আমার কথা শুনে আপু হেসে উচ্ছ্বসিত কণ্ঠে আমাকে সবকিছু বুঝিয়ে দিলেন। আমি রুমে এসে প্যাকেটটা আলমারির ড্রয়ারে রেখে বেডে যেয়ে বসলাম। উনি বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। বারান্দা আর রুমের মাঝে দেয়ালের পরিবর্তে সম্পূর্ণ কাঁচ লাগানো। বারান্দা থেকে উনি আমাকে দেখতে পেয়ে রুমে ঢুকে পাশে বসে আমার এক হাত ধরে বললেন, ওয়েট করছিলাম তোমার জন্য। ঘুমাবে না? হুম। উনি লাইট অফ করে দিয়ে এসে আমাকে নিয়ে শুয়ে পড়লেন। আমি উনার এক হাতের উপর শুয়ে আছি। উনি আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বললেন, সামান্য একটা বিষয়ের জন্য যেন আর কাঁদতে না দেখি তোমাকে। মনে থাকবে? ড্যাশ। কি হলো? ঘুমিয়ে পড়লে নাকি? উহু। তাহলে চুপ কেন? আমি কোনো উত্তর না দিয়ে পাশ ফিরে উনাকে জড়িয়ে ধরলাম। সাথে সাথেই উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। উনি একটা কালো কালার টি শার্ট পরেছিলেন, যেটা দেখেই মাথায় রক্ত উঠে গেল। আমি উনার টি শার্টটা বুক পর্যন্ত উঠিয়ে বললাম, এটা পরে আছেন কেন? খুলুন।
আমার কাণ্ড দেখে উনি শরীর কাঁপিয়ে হেসে উঠলেন। তারপর সামান্য উঠে টি শার্টটা খুলে ফ্লোরে ফেলে দিলেন। উনি শোয়ামাত্রই আমি জড়িয়ে ধরে উনার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। উনি ব্ল্যাঙ্কেটটা টেনে আমাদের জনের উপর দিয়ে আমার পিঠে স্লাইড করতে করতে বললেন, আমার টিয়া পাখিটা কি এখনো রাগ করে আছে? ড্যাশ কমা ডট। যেখানে তোমার ভালোর জন্য সবকিছু করলো সেখানে তুমি মন খারাপ করে থাকলে কিন্তু মানায় না। আমি রাগ করিনি। তাহলে কথা বলছো না কেন? চুপ থাকতে ভালো লাগছে। ওড়না তো আলমারির মধ্যে আরো অনেকগুলো আছে, সেগুলোও পরে শুতে পারতে। শুধু একটাই কেন পরেছ? হঠাৎ উনার এরকম ইনডিরেক্ট বলা কথাটা শুনে আমি চোখ রাঙিয়ে উনার দিকে তাকাতেই উনি আমার কপালে চুমু দিয়ে বললেন, এভাবে তাকানোর কি আছে? অনেক শীত পড়েছে তাই বললাম। নেগেটিভলি কেন নিচ্ছ? কথাটা বলেই উনি ব্ল্যাঙ্কেট টেনে আমাদের জনের পুরো শরীর ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকিয়ে ফেললেন। সকালে শাওয়ার নিয়ে সোজা বেডে যেয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে পড়লাম। কি শীত রে বাবা! এই শীতে আবার গোসল! উনি রুমে ঢুকে আমাকে এই অবস্থায় দেখতে পেয়ে পেট ধরে হাসতে শুরু করলেন। আমি চোখ রাঙিয়ে বললাম, একদম হাসবেন না বলে দিচ্ছি। উনি আমার কথা অগ্রাহ্য করে হাসতে হাসতেই আমার পেছনে হাঁটু ভেঙে বসে আমার মাথায় মোড়ানো টাওয়ালটা খুলে ভেজা চুলগুলো মুছে দিতে দিতে বললেন, এভাবে টাওয়াল দিয়ে পেঁচিয়ে রেখেছ কেন? ঠান্ডা লেগে যাবে না? শাওয়ার নেওয়ার পর সামান্য মুছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেলবে, মনে থাকবে? আমি মাথা নেড়ে বললাম। হঠাৎ উনি ব্ল্যাঙ্কেট সহ আমাকে কোলে তুলে নিয়ে বেডের একদম সাইডে বসালেন। তারপর হেয়ার ড্রায়ার অন করে চুলগুলো শুকাতে লাগলেন। আর গুনগুন করে গান গেয়ে উঠলেন, খায়রুন লোতোর মাথার লম্বা কেশ, চিরল দাঁতের হাসি দিয়ে পাগল আমি দেশ। খায়রু, স্টপ! আমি চেঁচিয়ে উঠলাম। পেছনে ফিরে বললাম, আপনি অলওয়েজ মৌসুমীর আদিম যুগের গানগুলো কেন গান? উনি হেসে বললেন, টিয়া পাখি, তুমি যেটা ভাবছো সেরকম কোনো ব্যাপার না। মৌসুমী তো বুড়ি হয়ে গিয়েছে। তোমার কেশগুলো দেখে এই গানটার কথা মনে পড়ল, তাই একটু গেয়ে উঠলাম। এতই যেহেতু গাওয়ার শখ তো ঠিকভাবে গাইবেন। ভুলভাল কেন গাইছেন? উহু টিয়া পাখি, আমি একদম ঠিক গেয়েছি। তুমি ভেবে দেখতে পারো। বলেই উনি আমার মাথাটা ঘুরিয়ে দিয়ে চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়লেন। আমি উনার বলা লাইনটা আওড়াতে লাগলাম। উনি বললেন, মাথার লম্বা কেশ, বাট গানে বলে লম্বা মাথার কেশ। মৌসুমীর মাথাটা কি লম্বা ছিল এত বড় ব্লাইন্ড গানটার মধ্যে? আমি গানটা থেকে মন সরিয়ে নিলাম। এইসব ভেবে আমার কাজ নেই। আমি চুপচাপ হাঁটুর উপর মাথা রেখে বললাম, আপনার শীত লাগে না? আমার প্রশ্ন শুনে উনি হেসে বললেন, ভাবা শেষ? হুম, আপনিই ঠিক। ভাগ্যিস আপনি লম্বা মাথা বলেননি। বললেও তো ধরতে পারতে না তুমি। ধরা লাগবে না আমার। আপনি নেক্সট টাইম এইসব গান আর কখনো গাইবেন না আমার সামনে। উনি হেসে উত্তর দিলেন, ওকে। তুমি যেন কি প্রশ্ন করলে তখন? ওই তো এত সকালে শাওয়ার নিয়েও দিব্যি বাহির থেকে ঘুরে আসলেন। সেটাই বলছিলাম, শীত লাগে না আপনার? হুম, লাগে। বাট আধা ঘন্টা 1 ঘন্টার মতো এক্সারসাইজ করলে সব শীত হাওয়া হয়ে যায়। তোমার মতো ব্ল্যাঙ্কেটের নিচে বসে থাকলে তো আর শীত কমবে না, উল্টো আরো বেশি লাগবে। উনি হেয়ার ড্রায়ারটা রেখে আচমকা আমাকে শুইয়ে দিয়ে দ্রুত 5 মিনিটের কাজটা করে ফেললেন। শেষ হওয়ার সাথে সাথে আমাকে আস্তে করে তুলে বসিয়ে দিয়ে বললেন, সকালে ঘুমিয়েছিলে, তাই করতে পারিনি। জাস্ট আলতো করে একটা চুমু দিয়ে বেরিয়েছিলাম। ব্রেকফাস্ট করার আগে আসল ব্রেকফাস্টটা করে নিলাম। আমি হা করে উনার দিকে তাকিয়ে আছি। উনি আমার চোখের সামনে হাত নেড়ে বললেন, এই যে মিসেস, ব্রেকফাস্ট করতে হবে তো, তাড়াতাড়ি চলুন। হা করে থাকলে তো আর পেট ভরবে না। সকাল 10টার দিকে ভাইয়া এসে আপুকে নিয়ে গেলেন। মাহিনকে কোলে নিয়ে সবার আড়ালে অনেকক্ষণ আদর করেছি। মাহিনও আমার গলা জড়িয়ে ধরে গালে কপালে তুলতুলে নরম ঠোঁট দুটো দিয়ে কিউট করে অনেকগুলো চুমু খেয়েছে। আঙ্কেল আর ইফাজ আপুদের সাথেই বেরিয়ে গেলেন। আন্টি উপরে চলে গেলেন। আমি ইয়াশকে নিয়ে কিচেনে ঢুকলাম। ইয়াশ নাচতে নাচতে আমার সাথে আসলো। আমি ইয়াশের গালে একটা চুমু দিয়ে বললাম,
বলো তো সোনা, আমরা কেন কিচেনে আসলাম? ইয়াশ অনেক ভেবেও যখন কোনো কিছু খুঁজে না পেল তখন ঠোঁট উল্টিয়ে বলল, কেন? আমরা এখন চিনির পানি দিয়ে মুড়ি খাবো। তোমার ভাইয়া বাসায় নেই। আমার কথা শুনে ইয়াশ লাফ দিয়ে উঠে বলল, সত্যি? হুম। বাটমুড়ি কোথায় রেখেছে? মনি জানে। মনি টিভির রুমে জিজ্ঞেস করে আসো তো। আমার কথা শুনে ইয়াশ দৌড়ে মনির কাছ থেকে জেনে নিয়ে এক দৌড়ে আমার কাছে এসে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে উপরে রাখা। আমি পানির ভেতর চিনি মিক্সড করে তার ভেতর মুড়ি ঢেলে চামচ দিয়ে নাড়তে লাগলাম। বাটিটা নিয়ে সোজা ইয়াশের রুমে চলে এলাম। ইয়াশ দরজা লাগিয়ে দিয়ে বলল, ভাবি, এত সহজ বানানো? হুম। দুজন বেডের উপর বসে আমি ইয়াশকে খাওয়াতে লাগলাম আর ইয়াশ আমাকে। ইয়াশ খুব মজা করে খাচ্ছিল। মনে হচ্ছিল কোনো একটা দামি রেস্টুরেন্টের খাবার। ইয়াশ হেসে হেসে কথা বলতে বলতে খাচ্ছিল, যার জন্য ঠোঁটের কোণা দিয়ে পানি পড়ছিল। আমি খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে সেই পানি মুছে দিচ্ছিলাম। খাওয়া শেষে ইয়াশ আমার কোলে চুপটি মেরে শুয়ে পড়ল। আমি ইয়াশের কপালে চুমু দিয়ে বললাম, ঘুমানোর প্ল্যান হচ্ছে নাকি? একটু মাথায় হাত বুলিয়ে দাও। অনেক ভালো লাগে তোমার হাত বুলানোটা। ইয়াশের কথা শুনে আমি হেসে মাথায় হাত বুলাতে লাগলাম। দুই ভাই একদম একরকম। সেইম সবকিছু। বড় হলে একদম উনার মতো হবে। ইয়াশ চোখ বন্ধ করতেই আমি বললাম, একদম ঘুমানো চলবে না। এই যে হাত সরিয়ে নিচ্ছি। ইয়াশ আমার হাত টেনে ধরে বলল, সরি, সরি। দেখো চোখ খুলেছি। গুড। একটু আগে ঘুম থেকে উঠেছ, আবার ঘুমিয়ে পড়লে শরীর খারাপ করবে। ইয়াশ আর চোখ বন্ধ করল না। ঘুম যাতে না আসে তার জন্য আমার সাথে গল্প জুড়ে দিল। একটার দিকে ইয়াশকে গোসল করিয়ে দিয়ে আমরা একদম লাঞ্চের টাইমে রুম থেকে বের হলাম। ইয়াশের ইচ্ছা ছিল আজ যেন আমি ওকে গোসল করিয়ে দেই। ডাইনিং এ সবাইকে দেখতে পেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে খেলাম। আমি দ্রুত বাটিটা শাড়ির আঁচলের নিচে লুকিয়ে ফেললাম। চারজনই হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আর ইয়াশ কারোর দিকে নজর না দিয়ে চুপচাপ দুজন পাশাপাশি দুটো চেয়ার টেনে বসে পড়লাম। আমি বাটিটা কোলের উপর রেখে দিলাম। ইফাজ আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, কি করছিলে দুজন এতক্ষণ? ইয়াশ বলল, খেলছিলাম। আর কিছু করনি? না। মুড়িও খাওনি? উনার কথা শুনে ইয়াশ চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। সাথে সাথেই আমার হেঁচকি উঠল। উনি জানলো কিভাবে আমরা মুড়ি খাচ্ছিলাম? মনি বলে দিল নাকি? আমি মনির দিকে চোখ রাঙিয়ে তাকাতেই মনি বলে উঠল, আমি কিছু করি নাইকা। কিচেনে মুড়ি দেইখা খালা চিল্লা কইল, এই সময় মুড়ি খাইছে ক্যাডা? বড় ভাইজান তখন কিচেনে রুইকা কইল, আপনি আর ইয়াশ নাকি খাইতেছেন। আমি উনার দিকে তাকাতেই উনি বললেন, বাটিটা টেবিলে উঠিয়ে রাখো। আমি বাটিটা টেবিলে রেখে আন্টি আঙ্কেলের দিকে তাকাতেই দেখলাম উনারা মুখ টিপে হাসছেন। ইস, উনারা কি ভাবছেন? তাদের পুত্রবধূ মুড়ি খায়। ছি। আমি রুমে ঢুকে উনার ভয়ে সরাসরি ওয়াশরুমে ঢুকে পড়লাম। দরজা লাগানোর আগেই উনি ধাক্কা দিয়ে দরজা খুলে আমাকে ওয়াশরুম থেকে বের করে এনে বললেন, লজ্জা নিবারণ করতে যাচ্ছিলে নাকি ভয়? ড্যাশ কমা ডট। এভাবে লুকিয়ে লুকিয়ে মুড়ি না খেয়ে প্লেট ভর্তি ভাত খেলেও তো পারো। একটু মুড়ি খেলে কি হয়? উনি হাসতে হাসতে বললেন, গ্যাস বের হয়। প্রচুর গ্যাস। ছি। অসভ্য কোথাকার। বলেই আমি উনার বুকে কয়েকটা কিল ঘুষি মেরে রুমের বাহিরে বের হওয়ার জন্য দরজা খোলার আগেই উনি দরজা বরাবর দাঁড়িয়ে দরজা লক করে দিলেন। আমি সামনে থেকে উনাকে সরানোর চেষ্টা করতেই উনি আমার হাতের কবজি শক্ত করে ধরে বললেন, বাহিরে বের হওয়া নিষেধ। আমি ইয়াশের কাছে যাব। আম্মু ইয়াশের কাছে আছে। ইয়াশকে এখন ঘুম পাড়াবে। ইয়াশ আমাকে ছাড়া ঘুমাবে না। সরুন। আম্মুকে একটা টেকনিক শিখিয়ে দিয়ে এসেছি। আম্মু এখন থেকে সেই টেকনিক ইউজ করবে। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কি টেকনিক? নো, বলা যাবে না। চলো। আগে আমার সাথে রোম্যান্স করবে। কি? এই ভর দুপুর বেলা রোম্যান্স? অ্যান আসছে। রোম্যান্স কেউ টাইম দেখে করে নাকি?
বলেই আমাকে কোলে তুলে নিয়ে স্টাডি রুম থেকে একটা বই এনে আমাকে বেডের মাঝখানে বসিয়ে নিজে এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। বইটা খুলতে খুলতে বললেন, টিয়া পাখি, ফ্ল্যাটে উঠবে কবে? 4 মাস পর। এমনভাবে উত্তর দিলে মনে হলো আগে থেকেই উত্তরটা ঠিক করে রেখেছিলে। ওরকমই। এত লেট করার রিজনটা কি জানতে পারি? উহুম। আগে সময় আসুক, পরে এমনিতেই জানতে পারবেন। আমার উত্তরটা শুনে উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। দেখে মনে হচ্ছে উত্তরটা হজম করতে পারেননি। হয়তোবা ভেবেছিলেন আমি বলবো, এমনি, এখন যাব না, আর কয়েকদিন পর যাব। এখন যেতে ইচ্ছে করছে না। একা একা ফ্ল্যাটে ভালো লাগবে না। আমি টপিক চেঞ্জ করে বললাম, আচ্ছা, আমি মরে গেলে কি আপনি অন্য কাউকে বিয়ে করবেন? আমার কথাটা শুনে উনি ধরফর করে উঠে একটানে আমাকে বুকে চেপে ধরে বললেন, থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব। ফাজিল মেয়ে কোথাকার। আরে, আমি তো জাস্ট কথার। এখন কিন্তু সত্যিই আমার হাতের থাপ্পড় খাবে। থাপ্পড় খেতে না চাইলে চুপ থাকো। নেক্সট টাইম যদি এই টাইপের কোনো কথা শুনি আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। বলেই উনি আমার মাথায় একটা চুমু দিয়ে আমাকে নিয়ে শুয়ে পড়লেন। উনার দিকে একবার তাকিয়ে দেখলাম চোখ বন্ধ করে আছেন। আমি উনার পিঠে কিছুক্ষণ স্লাইড করে আঙ্গুল দিয়ে একজনের নাম লিখে বললাম, বলুন তো কার নাম লিখেছি? উনি চোখ বন্ধ করেই বললেন, খেয়াল করিনি। আমি আবার লিখলাম। উনি বললেন, ইফা। আমি হেসে বললাম, কারেক্ট। উনি আমার মুখ উপরে তুলে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, ইফাটাকে? আমাদের ফার্স্ট বাবুর নাম। আমাদের মিলনে যেমন আমাদের বাবু হবে, তেমনি আমাদের নামের মিলনে আমাদের বাবুর নাম হবে। ফার্স্ট আমাদের ছেলে হোক আর মেয়ে, নাম রাখবো ইফা। আমার কথা শুনে উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকাতেই আমি উনার বুকে মুখ লুকিয়ে ফেললাম। কিছুক্ষণ পর আমি আবার আঙ্গুল দিয়ে উনার পিঠে আরেকটা নাম লিখলাম। বলুন, হিয়াজ। বলেই উনি আমাকে আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরলেন। উনি এমনভাবে বললেন মনে হলো ডিবলি মনোযোগ দিয়েছিলেন লেখার সময়ে। উনি বললেন, এটা কার নাম, শুনি? এটা হচ্ছে আমাদের ছেলে বাবুর নাম। এই নামটাতেও কিন্তু আপনার আমার নামের অংশ আছে। উনি আমার কপালে গভীরভাবে একটা চুমু খেয়ে বললেন, মেঘ না চাইতেন জল। বেবিদের নিয়ে কথা বলছে আমার টিয়া পাখি। এই যে, এইসব কথা বলে একদম লজ্জায় ফেলবেন না আমায়। আমার কথা শুনে উনি শরীর কাঁপিয়ে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, ওকে, ওকে, সরি। আর বলবো না এসব কথা। উনার কথায় আমি মিষ্টি হেসে কিভাবে আরেকটা নাম লিখলাম। আমি বলার আগেই উনি উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, ফাহিয়া। উনি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, এটা কার নাম? এটা আমাদের মেয়েবাবুর নাম। আই লাভ ইউ টিয়া পাখি। আমি উনাকে শক্ত করে জড়িয়ে ধরে উনার বুকে চুমু খেয়ে বললাম, আমিও আপনাকে ভালোবাসি। আপনার থেকে অনেক অনেক বেশি। হুম, সেটা তো প্রমাণ করেই দিলে আজ। বাট আমাদের যে এখনো আরো দুটো বাবুর নাম বাকি। ওদের নাম আপনি রাখবেন। উনি আমার থুতনি ধরে উপরে তুলে আমার চোখে চোখ রেখে বললেন, আমার টুনটুনি বাবুদের মা। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, টুনটুনি? হুম। আমার টুইন্স বেবির নাম মনে নেই তোমার? একদিন বলেছিলাম, আমার টুইন্স বেবি ভীষণ পছন্দ। টুনটুনি ওদেরই নাম। একটার নাম টুন, আরেকটার নাম টুনি। এটা আবার কেমন নাম? টুনি নামটা না হয় মানলাম, কিন্তু টুন? আমি ফিউচারে যখন টুন বলে ডাকবো তখন টুন তো রাগ করে বলবে, আম্মু, বাবাই এটা কি নাম রেখেছে? একদম পচা। আমার কাণ্ড দেখে উনি হাসতে হাসতে বললেন, টিয়া পাখি, তুমি তো খুব ভালো অ্যাক্টিং পারো। কথা ঘুরিয়ে লাভ নেই। অন্য নাম রাখুন। উহুম। হবে না। এই দুটো নামই রাখবো। টুন একটুও রাগ করবে না। দেখে নিও। বিকালের দিকে ইফাজ ইয়াসার আমাকে নিয়ে শপিং মলে ঘুরতে গেল। শপিং করতে না, জাস্ট শপিং মলে ঘুরতে। আমাদের দুজনের হাতে দুটো আইসক্রিম ধরিয়ে দিয়ে আমাদের নিয়ে পুরো শপিং মল ঘুরতে লাগলো। উনি ঢং করে আমাদের বিভিন্ন শোরুম দেখিয়ে বলছেন এটা শাড়ির শোরুম, এটা ডায়পারের শোরুম।
এটা আন্ডারওয়্যারের শোরুম। অনেক কিউট আন্ডারওয়্যারগুলো, তাই না? উনার প্রতিটা কথার প্রত্যুত্তরে আমরা জন শুধু হুম, ওহ, আচ্ছা, ওয়াও, এগুলো বলছি। আসলে ওখানে না ছিল কেন ডাইপারের শোরুম আর না ছিল কেন আন্ডারওয়্যারের শোরুম। জাস্ট মজা করার জন্য কথাগুলো বলছিলেন। হঠাৎ উনি আমাদের জনকে বললেন, তোমরা আগাও, আমি আসছি। উনার কথা মতো আমরা সামনে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর ফোন রিং হওয়াতে স্ক্রিনে তাকিয়ে দেখলাম ইফাজ ফোন দিয়েছেন। আমি আশেপাশে তাকিয়ে উনাকে খুঁজতেই একটা শোরুমের সামনে দেখতে পেলাম। উনি হাতের ইশারায় আমাকে অন্যদিকে তাকাতে বলছেন আর ফোনটা রিসিভ করতে বলছেন। আমি অন্যদিকে তাকিয়ে ফোনে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এরকম কেন করছেন? অনেকক্ষণ ধরে তোমাকে একটা ছেলে আর একটা আন্টি ফলো করছিল। তোমার পেছনে উনারা দাঁড়িয়ে আছে। আমার সন্দেহ হচ্ছে মা ছেলে শপিং মলে শপিং করতে আসেনি, পাত্রী দেখতে এসেছে। উনার কথা শুনে আমি অবাক হয়ে পেছনে তাকাতেই দেখলাম একটা আধবয়সী আন্টির সাথে 26-27 বছরের একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমার তাকানোতে উনারা মনে হলো একটু সাহস পেলেন যার জন্য আমার দিকে এগিয়ে আসছেন। আমি ইয়াসের হাত শক্ত করে ধরে উনাকে বললাম, উনারা এদিকেই আসছেন। কি করব এখন? কিচ্ছু করতে হবে না, চুপচাপ থাকবে। আর কিছু জিজ্ঞেস করলে নর্মালি আনসার দিবে। ইয়াসের পরিচয় দিবে ও তোমার ছোট ভাই। ওকে? মানে, কি করতে চাচ্ছেন আপনি? টিয়া পাখি, বেশি কথা না বলে যেটা বললাম সেটা করো। দেখতে চাই কতদূর যায়। বলেই ফোন কেটে দিলেন। উনারা এক হাত দূরত্ব বজায় রেখে আমার সামনে দাঁড়ালেন। ইয়াস আমার হাত ধরে টানতে টানতে বলল, চলো ভা। আমি সাথে সাথেই ইয়াসের মুখ চেপে ধরে বললাম, ভাত এখানে পাওয়া যায় না তো, আমরা বাসায় যেয়ে খাবো। আচমকা সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কাছে এসে ইয়াসকে কোলে তুলে নিল। আন্টিটা ইয়াসকে ইশারা করে আমাকে জিজ্ঞেস করলেন, কে হয় তোমার? আমি হেসে বললাম, আমার ছোট ভাই। সাথে সাথেই ইয়াস বলে উঠল, ছাড়ো, আমি ভাবির কাছে যাব। ইয়াসের কথা শুনে আন্টিটা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, ভাবিকে? আমি, আমার নাম ভাবি। আমি দ্রুত উত্তর দিলাম। আমার নামটা শুনে দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নিশ্চয় ভাবছেন, এরকম নামও মানুষের হয় নাকি? আমি ছেলেটার কোল থেকে ইয়াসকে নামিয়ে বললাম, আপনারা কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? আন্টিটা আমার একদম কাছে এসে বললেন, তোমার বাবার নাম কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন আন্টি? বলতে কোনো প্রবলেম? না আন্টি, প্রবলেম কেন হবে? আব্বুর নাম এনামুল হক। আমি আসল নামটা বললাম না। আন্টি পার্স থেকে ফোন বের করে বললেন, তোমার বাবার নাম্বারটা দাও তো। আন্টিটার সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, আব্বুর নাম্বার দিয়ে কি করবেন? একটু কথা বলতাম। ছেলে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এদিকে মেয়ে পছন্দ করতে পারছে না। শপিং করতেই এসেছিলাম। হুট করে তনয়ের নজর তোমার দিকে পড়ল। পছন্দ। আমি আন্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে, এক্সকিউজ মি বলে উনাদের থেকে একটু দূরে এসে ইফাজকে ফোন দিলাম। উনি সাথে সাথেই রিসিভ করলেন। আমি রাগান্বিত স্বরে বললাম, আপনি আসবেন নাকি আমি কান্না করে দিব? ওহ নো, ওয়েট এ মিনিট, আমি আসছি। আমি চোখ রাঙিয়ে ইফাজের দিকে তাকাতেই উনি মাফ চাওয়ার ভঙ্গি করে আমাদের দিকে এগিয়ে এলেন। ইফাজ আমাদের কাছে এসে আমার পাশে দাঁড়িয়ে ব্লেজারটা টান দিয়ে বললেন, এখনো এখানে দাঁড়িয়ে কেন? চলো। এতক্ষণ আন্টির পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা চুপচাপ ছিল। উনাকে দেখে মুখ খুললেন। আমাকে জিজ্ঞেস করলেন, ইনি কে? ইফাজ চোখের পলকে আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, সি ইজ মাই ওয়াইফ, মিসেস ইফাজ চৌধুরী। উনার কথা শুনে সামনের দুজনের চেহারা বিস্ফোরিত হয়ে গেল। চারটা চোখ মনে হচ্ছে এই মুহূর্তে বেরিয়ে আসবে। আন্টি ফোনটা পার্সে ঢুকিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, আর ইউ মেরিড? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। আমার উত্তর শুনে মা ছেলে দুজন দুজনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি নিচুস্বরে আন্টিকে সালাম দিয়ে দুই ভাইকে টেনে উনাদের সামনে থেকে নিয়ে আসলাম।
অনেক শপিং করে 6টার দিকে আমরা বাসায় ব্যাক করলাম। আমি ভেবেছিলাম সত্যি সত্যিই উনি শপিং মলে ঘুরতে গিয়েছেন। আন্টি আঙ্কেল ড্রয়িং রুমেই বসেছিলেন। আমাদের দেখে মনি এগিয়ে এসে শপিং ব্যাগগুলো নিয়ে সেন্টার টেবিলে রাখল। উনি আঙ্কেলের পাশে বসতে বসতে শপিং মলের ঘটনাটা বলে দিলেন। ঘটনাটা শুনে আন্টি কর্কশ কণ্ঠে বলে উঠলেন, সাহস কত বড় বেয়াদব মহিলার! এইসব মহিলাদের উল্টো ঝুলিয়ে পিটানো উচিত। যত সব ফালতু পাবলিক। আন্টির কাণ্ড দেখে আমি উচ্চস্বরে হেসে উঠলাম। মনি শপিং ব্যাগ থেকে সবকিছু বের করে দেখা শুরু করে দিয়েছে। ইয়াশকে অনেকগুলো খেলনা কিনে দিয়েছেন। ইয়াশ ফ্লোরে বসে খেলনাগুলো নিয়ে খেলছে। আন্টি আঙ্কেল দুজনের জন্য শাড়ি পাঞ্জাবি কিনেছি। শাড়ি পাঞ্জাবি দুটোই আমি নিজে পছন্দ করে কিনেছি। মনির জন্যও সুন্দর দেখে একটা শাড়ি কিনেছি। মনির শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। ড্রয়িং রুমে সবার সাথে অনেকক্ষণ গল্প করে উপরে চলে এলাম। রুমে ঢুকেই আমি বেডের উপর ধপাস করে শুয়ে পড়লাম। প্রচুর টায়ার্ড লাগছে। উনি এক হাতে 3টা শপিং ব্যাগ নিয়ে রুমে ঢুকে ব্যাগগুলো সোফার উপর রেখে দরজা লক করে দিলেন। আমি শোয়া থেকে উঠে বসলাম। উনি ব্লেজার খুলতে খুলতে বললেন, তখন আমি না গেলে সত্যি কান্না করে দিতে? আমি রাগান্বিত স্বরে বললাম, আর কোনোদিন যদি এরকম করতে দেখি, সেদিন আমার থেকে খারাপ কেউ হবে না। বলে দিলাম। কি করবে সেদিন? আমি কোনো উত্তর দিলাম না। আমাকে চুপ থাকতে দেখে উনি আমার একদম গা ঘেঁষে বসে কোমর জড়িয়ে ধরলেন। আমার কাঁধে থুতনি রেখে বললেন, আমি তো জাস্ট একটু মজা নিতে চেয়েছিলাম। এটাকে মোটেও মজা বলে না। এই রে, আর হবে এমন? সরি। ড্যাশ কমা ডট। রাগ করেছ? উহুম। সত্যি তো? হুম। উনি আমার ঘাড়ে চুমু খেয়ে বললেন, ওকে, একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল, বলি। পারমিশন নিয়ে কথা বলা শুরু করলেন কবে থেকে? বিয়ে হওয়ার পর থেকে। তোমার কাছ থেকে শিখেছি। আমি উনার দিকে তাকাতেই উনি আমার গালে একটা চুমু খেয়ে বললেন, বলবো? বলুন। উনি একটু কেশে বললেন, আমরা হানিমুন যাচ্ছি কবে? হঠাৎ উনার এরকম কথা শুনে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকালাম। উনি সেদিকে ভ্রুক্ষেপ না করে বললেন, তুমি যেদিন বলবে, আমরা সেদিনই যাব। আমি না বোঝার ভাব ধরে বললাম, হানিমুন কি? আমার কথা শুনে উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকাতেই আমি অন্যদিকে তাকালাম। হঠাৎ উনি কোমরে চাপ দিয়ে বললেন, বুঝিয়ে বলবো নাকি প্র্যাকটিক্যালি এখনই দেখিয়ে দিব? এই না। বলেই আমি লাফ দিয়ে বেডের অন্য সাইডে চলে আসলাম। উনি কিছু একটা বলতে যাবেন, আমি সেই সুযোগ না দিয়ে দ্রুত বলে উঠলাম, এক এক বছর পর। আমি দ্রুত একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। উনি ওয়াশরুমে দরজায় নক করে আমাকে দরজা খুলতে বলছেন। আমি শুনছি না। উনি চিৎকার করে বলছেন, হিয়া, এভাবে কতক্ষণ দরজা লাগিয়ে রাখবে? দিন শেষে আমার কাছে জবাবদিহি করতেই হবে, 1 বছর আগে নয় কেন? আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। উনাকে সত্যিটা বলে দিব নাকি আসল সময়টার অপেক্ষা করব? উনি সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাচ্ছেন। আমি দ্রুত ফ্রেশ হয়ে চেঞ্জ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে দরজা খুললাম। উনার দিকে তাকাতেই দেখলাম উনার চোখে ভয়ের ছাপ। আমার হাত ধরে টেনে বেডে বসিয়ে নিজে হাঁটু গেড়ে আমার সামনে বসে বললেন, ইদানিং তোমার কথাগুলো আমি নিতে পারছি না। কিরকম একটা ধোঁয়াশা লেগে থাকে তোমার কথায়। কি হয়েছে? আমাকে বলো। আমি উনার 2 গালে হাত রেখে বললাম, শুধু শুধু চিন্তা করছেন আপনি। আমার কিচ্ছু হয়নি। 1 বছর পর বলেছি দেখেই তো আপনার এত টেনশন। ও, কে কালই চলুন। আমরা কালই হানিমুনে যাব, সবকিছু এরেঞ্জ করুন। আমার কথা শুনে উনার ভয় যে কিছুটা কমেছে সেটা উনার চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে। তারপরও পুরোপুরি কমাতে পারেননি। উনি আমার 2 হাত ধরে বললেন, কখনো কোনো কিছু লুকাবে না আমার কাছ থেকে। মনে থাকবে? আমি ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে তুলে বললাম, ওকে। আমরা 1 বছর পরই যাব হানিমুনে। রিমাইন্ডার দিয়ে রাখছি ফোনে। একদম ছাড় পাবে না আমার কাছ থেকে। উনার কথা শুনে আমি লজ্জায় উনার কাছ থেকে চলে আসতে নিলেই উনি খোপ করে আমার হাত ধরে ফেলেন। উনি উঠে দাঁড়ালেন।
আমাকে কাছে টেনে বললেন, কাল সকালে রেডি থেকো, অফিসে যাওয়ার আগে ডক্টরের কাছে যাব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ডক্টরের কাছে কেন? আমার কেন যেন খুব ভয় করছে। তোমাকে ডক্টর দেখিয়ে আনবো। আপনি শুধু শুধু টেনশন করছেন। আমার কিচ্ছু হয়নি। আমি একদম সুস্থ। আমি একবারও বলেছি তুমি অসুস্থ? উহু। তাহলে? আমি আর কথা বাড়ালাম না। উনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে এলাম। খুব ঘুম পাচ্ছে। ডিনারটা এখনই করা উচিত। তারপর লম্বা একটা ঘুম দিতে হবে। আন্টিকে বলে আমি একা একাই ডিনার করলাম। ইয়াশও আমার সাথে বসেছিল খেতে। কয়েক লোকমা খেতেই উঠে চলে গেল। নতুন খেলনা পেয়েছে। কয়েকদিন ওগুলোকেই বেশি সময় দিবে। আমি ডিনার কমপ্লিট করে রুমে চলে এলাম। উনি বেডে আধশোয়া অবস্থায় ফোন দেখছিলেন। আমি চুপচাপ উনার পাশে শুয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়লাম। উনি পেছনে থেকে আমাকে জড়িয়ে ধরে বললেন, কি করছিলে এতক্ষণ? ডিনার করে এলাম। এত জলদি? হুম। ভালো লাগছে না। ঘুম পাচ্ছে খুব। ওকে ঘুমাও। বলেই উনি আমার মাথায় হাত বুলাতে লাগলেন। আমি পাশ ফিরে উনাকে জড়িয়ে ধরলাম। উনি আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, এখনো চোখ খোলা কেন? আমি সাথে সাথেই চোখ বন্ধ করলাম। আমি আর ইফাজ চাঁদনি রাতে ছোট্ট দুইটা পুচকি কোলে নিয়ে সমুদ্রের ধারে হাঁটছি। ইফাজ আমার এক হাত ধরে রেখেছে। সমুদ্রের এক একটা ঢেউ এসে আমার আর ইফাজের পা ভিজিয়ে দিয়ে আবার সমুদ্রের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। টুনটুনি দুজনই ইফাজ আর আমার কোল থেকে নেমে হাত ধরে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাঁটতে শুরু করলো। খুব আনন্দ নিয়ে দুজন লাফিয়ে লাফিয়ে হাঁটছে। ওদের কাণ্ড দেখে ইফাজ আর আমি ভুবন কাঁপিয়ে হাসছি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি আর ইফাজ এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। টুনটুনি লাফিয়ে লাফিয়ে হেঁটেই চলেছে। আমাদের থেকে বহুদূর চলে গিয়েছে। আর কিছু দূর গেলেই আমাদের চোখের আড়াল হয়ে যাবে। হাঁটতে হাঁটতেই হঠাৎ টুন পড়ে যাওয়াতে টুনিও টাল সামলাতে না পেরে টুনের উপর পড়ে গেল। ইফাজ দ্রুত আমার হাতটা ছেড়ে দিয়ে টুনটুনির কাছে দৌড়ে গেল ওদের উঠাতে। ইফাজ দৌড়াতে দৌড়াতে একসময় আমার চোখের আড়াল হয়ে গেল। টুনটুনিদেরও দেখতে পাচ্ছি না। রাতের অন্ধকারের সমুদ্র একসময় মরীচিকায় রূপ নিল। বহুদূরে টুনটুনিকে কোলে নিয়ে ইফাজকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দূর থেকেই তিনজন আমাকে হাত নেড়ে জানান দিচ্ছে আমাকে তাদের কাছে যেতে। আমার হাঁটছি তবুও ওদের থেকে আমার দূরত্ব কমছে না। আমার পা প্রতি মুহূর্তে মরীচিকার বালুর ভেতর আটকে যাচ্ছে। টুনটুনি হাত নেড়ে চিৎকার করে বলছে তাড়াতাড়ি এসো মাম্মাম। ইফাজও চিৎকার করে বলছে, টিয়া পাখি, তাড়াতাড়ি আসো। আমরা অপেক্ষা করছি তোমার জন্য। ইফাজ ভুল শুধরে বলল, তুমি ওখানেই থাকো টিয়া পাখি। আমরা আসছি তোমার কাছে। টুনটুনি কাঁদছে। অঝরে কাঁদছে। দুজন আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, মাম্মাম। তাদের চিৎকার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে আবার তাদের কাছেই ফিরে আসলো। দুজনের বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। 5 ঘন্টা যাবৎ একাধারে কান্না করছে। গলায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। গলা ব্যথা করছে দুজনের। টুনটুনি দুজনই এই মুহূর্তে একই কথা ভাবছে, এই মুহূর্তে তাদেরই মরে যেতে ইচ্ছে করছে। সেই মরণব্যথা বুকে চেপে ওই মানুষটা কিভাবে এতগুলো বছর পার করল। দুজন দুজনকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। দুজনই ফোঁপাতে লাগলো। হেঁচকি উঠছে একাধারে। টুনটুনিকে ছেড়ে আকাশপানে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আম্মু, বাবাই এটা কি নাম রেখেছে? সত্যিই একদম পচা। তুমি আমার একটা ভালো নাম রেখে দিয়ে যাও না আম্মু, প্লিজ। বলেই টুন ছাদের ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে গেল। বোনের এই অবস্থা দেখে টুনি দ্রুত পাশে রাখা পানির বোতল থেকে পানি টুনের চোখে মুখে ছিটিয়ে দিতেই টুন চোখ মেলে তাকালো। টুনি ফুপিয়ে ফুপিয়ে বোনকে বলল, আয়, পড়বি না? টুন বোনের হাত ধরে উঠে দুজন মিলে আবার পড়তে শুরু করলো। হঠাৎ ইফাজের ডাকে ঘুম ভেঙে গেল। আমি ধরফর করে উঠে চারপাশে তাকিয়ে দেখলাম আমি উনার রুমে, উনি আমার পাশেই আছেন। আমি দ্রুত ইফাজকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। উনার কপালে বিন্দু বিন্দু ঘাম। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, ঘুমের মধ্যে ওভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলে কেন?
দুঃস্বপ্ন দেখছিলে নাকি? চুপ করে থেকো না। যেভাবে কাঁদছিলে ভয় করছে খুব আমার। আমি কেঁদেই যাচ্ছি। কথা বলতে পারছি না। মনে হচ্ছে বাকশক্তি হারিয়ে ফেলেছি। উনি বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে আমার মুখের সামনে ধরলেন। আমি কাঁপা কাঁপা হাতে গ্লাসটা ধরে পুরোটুকু পানি শেষ করলাম। উনি গ্লাসটা রেখে আমাকে জড়িয়ে ধরে পিঠে স্লাইড করতে করতে শান্ত করার চেষ্টা করলেন। আমি তবুও ফুপিয়ে যাচ্ছি। উনি আয়াতুল কুরসি পড়ে আমার বুকে ফু দিলেন। অনেকক্ষণ পর আমি কিছুটা নর্মাল হলে উনি আমাকে নিজের বুকের উপর নিয়ে শুয়ে পড়লেন। আমি উনার বুকে অসংখ্য চুমুতে ভরিয়ে দিলাম। এই প্রথম আমি এতগুলো চুমু একসাথে দিলাম। এই মুহূর্তে কেন যেন উনাকে খুব আদর করতে ইচ্ছে করছে। খুব। হঠাৎ আমার চোখ দেয়ালের ঘড়িটার দিকে গেল। 3টা বাজে। এত রাত কখন হলো? একটু আগেই না আমি ঘুমালাম। ইফাজ আমার মাথায় চুমু খেয়ে বলল, দেখো, আমার সারা শরীর কাঁপছে। কি এমন স্বপ্ন দেখলে যে ওভাবে কাঁদতে হলো? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ইভেন এখনো ভয় পাচ্ছি। বাট এখন কিচ্ছু শুনবো না। ঘুমিয়ে পড়ো। যা শোনার সকালে শুনবো। আমি ব্ল্যাঙ্কেটটা টেনে জড়সড় হয়ে উনার বুকের উপরই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম আসছে না আমার। বারবার স্বপ্নটার কথা মনে পড়ছে। সকাল 9টায় ঘুম ভাঙল। উনি রেডি হচ্ছিলেন। আমাকে নড়তে দেখে উনি দ্রুত আমার পাশে বসে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে? হুম, ভালো। আপনি অফিসে যাচ্ছেন? হুম। তুমি উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি উনার হাত ধরে বললাম, শুনবেন না, আজ রাতে কাঁদছিলাম কেন? না। কি না কি দেখেছ? বাদ দাও এসব। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও। শুনুন আগে। উনার চেহারায় ভয়ের ছাপ। আমি উনার বুকে মাথা রেখে রাতের স্বপ্নটার কথা বললাম। সমুদ্রের ধারে ইফাজ আমি আর আমাদের টুনটুনিকে নিয়ে হাঁটা থেকে শুরু করে মরীচিকায় ওদের 3জনকে হারিয়ে ফেলা, এরপর ছাদের উপর বসে টুনটুনি দুজনে একটা ডায়েরি পড়তে পড়তে অঝরে কান্না করা, টুনটুনি দুজনের ওই অদ্ভুত ভাবনা, এই মুহূর্তে আমাদেরই মরে যেতে ইচ্ছে করছে। সেই মর্ণব্যথা বুকে চেপে ওই মানুষটা কিভাবে এতগুলো বছর পার করলো। একে একে সব ইফাজকে বললাম। আমার কান্নার চোটে ইফাজের পরনের শার্ট ভিজে গিয়েছে। আমি দ্রুত উনাকে ছেড়ে শাড়ির আঁচল দিয়ে শার্টের ভেজা অংশটা মুছতে লাগলাম। উনি আমার হাত চেপে ধরলেন। আমি উনার দিকে তাকাতেই দেখলাম উনার চোখমুখে ভয়ের ছাপ। কিন্তু সেটা উনি আমার সামনে প্রকাশ করতে চাচ্ছেন না। নিজেকে স্বাভাবিক রেখে আমার 2 গালে হাত রেখে বললেন, স্বপ্ন তো স্বপ্নই। স্বপ্ন কখনো সত্যি হয় না। দেখলে না স্বপ্নটা কেমন এলোমেলো ছিল। মাত্রই আমরা সমুদ্রে ঘুরছিলাম, সাথে সাথেই মরুভূমিতে চলে গেলাম, সেখান থেকে হুট করে আবার ছাদে টুনটুনিকে ডায়েরি পড়তে দেখতে পেলে। এটা কখনো সত্যি হওয়া সম্ভবই না। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। দেখি, আগে বেড থেকে নামো। লেট হয়ে যাচ্ছে আমার। তোমাকে ডক্টর দেখিয়ে তারপর অফিসে যাব। বলেই উনি আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। ওয়াশরুমের আয়নার সামনে আমাকে দাঁড় করালেন। উনি আমার পেছনে দাঁড়িয়ে। আমি আমার পুরো শরীরের ভার উনার দেহের উপর ছেড়ে দিলাম। আয়নার ভেতর দিয়ে আমি উনাকে দেখছি। উনার চোখ ছলছল করছে। নিশ্চয় আমার স্বপ্নের সারাংশ উনি ধরতে পেরেছেন। ইফাজ ব্রাশে পেস্ট লাগিয়ে নিজেই আমার দাঁত ব্রাশ করিয়ে দিলেন। সামনে ঝুঁকতেই উনি আমার মুখ ধুইয়ে দিলেন। পুরো মুখে পানি ছিটিয়ে দিলেন। রুমে এনে টাওয়াল দিয়ে আমার মুখটা যত্ন করে মুছে দিয়ে বললেন, আমি নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তুমি রেডি হয়ে নিচে চলে আসো। বলেই আমার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। উনি রুম থেকে বেরোতেই আমি দ্রুত আলমারির লক দেওয়া ড্রয়ারের লক খুলে ভেতরে রাখা ডায়েরিটা বের করলাম। ডায়েরিটার ভেতর উনার সাথে দেখা হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কাটানো প্রতিটা মুহূর্তের কথা খুব আবেগ দিয়ে লিখে রেখেছি। ডায়েরিটা খুব যত্ন করে এতগুলো মাস নিজের কাছে আগলে রেখেছি। খুব ভয় করছে আমার। খুব। ওদের চিৎকার এখনো আমার কানে বাজছে। আমি কি উনাকে না জানিয়ে কাজটা ঠিক করছি? ডায়েরিটা আবার আলমারির ড্রয়ারে রেখে ড্রয়ারটা লক করলাম। আলমারি থেকে উনার পছন্দের ব্ল্যাক জামদানিটা বের করে ওয়াশরুমে ঢুকে শাড়িটা পরে নিলাম।
10 মিনিটে রেডি হয়ে নিচে চলে গেলাম। উনি অন্যমনস্ক হয়ে ব্রেকফাস্ট করছিলেন। আমাকে দেখতে পেয়ে পাশের চেয়ারটা টেনে বললেন, নাও, তাড়াতাড়ি শুরু করো। আমি চেয়ারে বসে খেতে শুরু করলাম। উনি চেয়ার ছেড়ে উঠে কিচেনে চলে গেলেন। কিছুক্ষণ পর একটা ডিম নিয়ে কিচেন থেকে বের হলেন। আমি অবাক হয়ে উনার দিকে তাকাতেই উনি বলে উঠলেন, কোনো মানা শুনবো না, তাড়াতাড়ি শেষ করবে। আমি নিচু স্বরে বললাম, সিদ্ধ ডিম খাই না আমি। এখন থেকে ব্রেকফাস্টে প্রতিদিন ডিম আর রাতে 1 গ্লাস দুধ মাস্ট খেতে হবে। কোনো কথা শুনবো না, খাওয়ার অভ্যাস করো। মনি ফ্রুটস কেটে নিয়ে আসছে, সেগুলোও খাবে। আমি উঠে আসার চেষ্টা করলাম। উনি আমার হাত ধরে বসিয়ে দিয়ে গাল চেপে ধরে বললেন, দেখি, হা করো। আমি হা করলাম না। উনি গালে জোরে চাপ দিতেই আমি হা করলাম। সাথে সাথেই উনি ডিম একটু একটু করে খাওয়াতে শুরু করলেন। এভাবে পুরো ডিমটা খাইয়ে ছাড়লেন। মনি ফ্রুটস টেবিলে রেখে কিচেনে চলে গেল। উনি সময় নষ্ট না করে কয়েক মিনিটের মধ্যে সেগুলো আমার পেটে ঢুকিয়ে ছাড়লেন। উনি খুব তাড়াহুড়ো করছেন। দ্রুত আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। গাড়িতে আমাকে বসিয়ে নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, সিটবেল্ট লাগিয়ে দিলেন না যে আজ? সাথে সাথেই উনি গাড়ি ব্রেক করলেন। আমি উনার দিকে তাকালাম। উনার চোখে মুখে রাজ্যের ভয়। একটানে আমাকে জড়িয়ে ধরে মুহূর্তেই ছেড়ে দিয়ে সিটবেল্ট লাগিয়ে দিলেন। গাড়ির মধ্যে নীরবতা বিরাজ করছে। দুজনেই চুপচাপ। আমি উনার দিকে আর চোখে তাকালেও উনি তাকাচ্ছেন না। ভালো লাগছে না উনার এরকম নীরবতা। আমি উনার কাঁধে হাত রেখে বললাম, মৌসুমীর একটা গান প্লে করুন তো। কথাটা শোনামাত্রই উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। তারপর কম্পিত কণ্ঠে বললেন, আজ হঠাৎ মৌসুমীর গান শুনতে চাচ্ছ যে? এমনি, আপনার মুড অফ, তাই ভাবলাম মৌসুমীর গান। শেষ করার আগেই উনি বলে উঠলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে তুমি থাকলেই হবে। আর কিচ্ছুর প্রয়োজন নেই আমার। আমার মুড ভালো করার ওষুধ একমাত্র তুমি। হঠাৎ উনার এরকম কথা শুনে বুকের ভেতর ধুক করে উঠল। উনার কথাগুলো জড়িয়ে আসছিল। আমি অন্যদিকে তাকালাম। চোখের কোণায় জমে থাকা পানি মুছলাম। উনি উনার ফ্রেন্ডের বাবার হসপিটালে আমাকে নিয়ে এলেন। প্রায় 1 ঘন্টার মতো সেখানেই ছিলাম। আমাকে হাজারটা প্রশ্ন করলেন। রক্ত পরীক্ষা করলেন। ওজন মাপালেন। ওয়েট 1 কেজি কমে গিয়েছে। টেনশনের কারণ জিজ্ঞেস করলেন। কেন এত টেনশন করি? এইটুকু বয়সে এত কিসের টেনশন? এরকম আরো অনেক কথা শুনিয়ে দিলেন। হসপিটাল থেকে বেরিয়ে উনি আমাকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে গেলেন। দুপুরে ফেরার সময় রিপোর্টগুলো নিয়ে আসবেন। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত হলো। রাতে উনি রিপোর্টগুলো নিয়ে এলেন। আমি শুয়েছিলাম। আমার পাশে বসে বললেন, রিপোর্ট নরমাল আসছে। আঙ্কেল শুধু টেনশন নিতে মানা করলেন আর বেশি বেশি খেতে বললেন। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে বললেন, টিয়া পাখি, বেবিদের নিয়ে বেশি টেনশন করো না। 4 বছরের আগে প্লিজ এইসব ভাবা বন্ধ করে দাও। সারাক্ষণ এসব ভাবো দেখেই তো রাতে এলোমেলো স্বপ্ন দেখো। ডিনার শেষে আমি ইয়াসের রুমে চলে গেলাম। ইয়াস ঘুমোচ্ছিল। কিছুক্ষণ ওর কাছেই শুয়েছিলাম। আন্টির সাথে কিছুক্ষণ গল্প করে রুমে চলে এলাম। উনি বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাচ্ছিলেন। আমি চুপি চুপি উনার পেছনে যেয়ে দাঁড়িয়ে পড়লাম। অনুরাগে ঝরে চাঁদোয়া, এ লগনেও এলে না। অনুভব নিশ্চুপ আজ, কথা যে বলে না। টিয়া পাখি, দেখি পেছনে থেকে জড়িয়ে ধরো তো আমায়। হুট করে কথাটা বলে ওঠাতে আমি ভয়ে পেছনের দিকে সরে গেলাম। উনি পেছনে ফিরে আমার দিকে ঘুরে 1 কদম বাড়াতেই আমি ভয়ার্ত দৃষ্টিতে উনার দিকে তাকালাম। ভয় পাচ্ছ কেন? আপনি জানলেন কিভাবে আমি পেছনে দাঁড়িয়েছিলাম? প্রতিটা সেকেন্ড আমি তোমার অপেক্ষাতে কাটাই। তোমার নীরবতাও তোমার এই কলিজাটার চেনা। ওহ, তার মানে কখনো ইচ্ছা থাকলেও আপনাকে ভয় দেখাতে পারবো না? আমার কথা শুনে উনি হো হো করে হেসে উঠলেন। আমি রুমে আসার জন্য পা বাড়াতেই পেছনে থেকে উনি আমার চুল ধরে টান দিলেন।
আমি ব্যথা পেয়ে আহ বলে উঠলাম। উনি হাতের সাথে লম্বা চুল পেঁচিয়ে পেঁচিয়ে একদম উনার বুকের সাথে আমাকে লাগিয়ে কোমরে একটা হাত রেখে ফিসফিস করে বললেন, মনে পড়ে আমাদের প্রথম কাছাকাছি আসার কথা? সেই প্রথম দিনের মতো আজও আমার বুক কেঁপে উঠল। উনি আবার বললেন, যখন গাড়িতে তোমাকে গিফট দিয়েছিলাম, খুশিতে আমাকে জড়িয়ে ধরেছিলে। জাস্ট কয়েক ঘন্টার পরিচয়েই তুমি ওই অদ্ভুত কাজটা করেছিলে। তোমার উচ্ছ্বসিত কণ্ঠে বলা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ পাগল করে দিয়েছিল আমাকে, টিয়া পাখি। উনি দুই হাতে আমার কোমর চেপে ধরে ঘাড়ে থুতনি রেখে বললেন, তোমার এই পাগলটা তোমাকে ভীষণ ভালোবাসে। ভীষণ। বলেই আচমকা আমাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ালেন। ভয়ে আমি উনার টি শার্টের কলার আঁকড়ে ধরলাম। উনি কপালে একটা চুমু দিয়ে বেডে শুইয়ে দিলেন। লাইট অফ করে আমার পাশে শুয়ে বললেন, আজ আমি ঘুমাবো না, তোমাকে পাহারা দিব। মানে? ওইসব উদ্ভট স্বপ্নগুলোকে তোমার কাছে আজ আসতে দেব না। বলেই উনি আমার বুকে মাথা রাখলেন। টিয়া পাখি। হুম। তুমি অলওয়েজ বেবিদের কথা ভাবো, তাই না? হঠাৎ উনার এরকম কথা শুনে বুকের ভেতর কেঁপে উঠল। চুপ কেন? আমি ওইসব আর ভাবি না। ছেড়ে দিয়েছি একদম। জানি। তাহলে জিজ্ঞেস করলেন কেন? আমি ওটার জন্য, জানি, বলিনি। মাত্র যেই মিথ্যাটা বললে সেটা জানি। উনার কথা শোনামাত্রই আমি উনাকে সরিয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। উনি পেছনে থেকে জড়িয়ে ধরে বললেন, তুমি এই মুহূর্তে বেবিদের নিয়ে ভাবছো, তাই না? কাল এই টাইমে তুমি ঘুমের মধ্যে বলছিলে, আমি কালই আপনাকে বাবু এনে দিব। কারোর কথা শুনবো না। এরকম আরো অনেক কথা ঘুমের ঘোরে বিড়বিড় করছিলে। এবং সৌভাগ্যক্রমে আমি সবটাই শুনে নিয়েছি। রাতের স্বপ্নটা এমনি এমনি দেখনি তুমি। সারাদিন বসে বসে এইসব ভাবো দেখেই তো রাতে ওদের নিয়ে স্বপ্ন দেখো। মানুষ যেই জিনিসটা নিয়ে বেশি ভাবে, সেটাই বারবার স্বপ্নে দেখে। আমি বারবার তোমাকে মানা করছি ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবা আপাতত অফ রাখো। 4 বছরের আগে তো নয়ই। বাট তুমি আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছ না। আমি ভয়ার্ত দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আর কি কি বলেছি? দেখেছ, এদিকে আমি বুঝাচ্ছি এইসব ভাবা বন্ধ করো, ওদিকে তুমি ভয় আছো আমি কি কি শুনে ফেলেছি। বলুন না। কথাটা তুলেই ভুল করেছি। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ো। প্লিজ, বলু। আমাকে আর বলতে দিলেন না। সাথে সাথেই মুখ চেপে ধরলেন। সকালে ঘুম থেকে উঠে উনাকে ঘুমন্ত অবস্থায় পাশে পেলাম। আমি সময় নষ্ট না করে দ্রুত উনার মুখের কাছে চলে গেলাম। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে উনার ঠোঁটজোড়ায় আলতোভাবে একবার স্লাইড করেই চুমু খেলাম। সাথে সাথেই উনি আমার নিচের ঠোঁট কামড়ে ধরলেন। আমি ভয়ে চোখ বড় বড় করে উনার দিকে তাকাতেই উনি ভ্রু নাচিয়ে ঠোঁট ছেড়ে দিয়ে বললেন, এভাবে কেউ শীতের সকালের মিষ্টি খায় নাকি? মিষ্টি খেতে হয় কামড় দিয়ে। এই যে এভাবে, বলেই উনি আমাকে শুইয়ে দিয়ে মিষ্টি খাওয়া শিখিয়ে দিলেন। ইয়াশ, ইফাজ, আন্টি আর আমি 4জন একসাথে ব্রেকফাস্ট করলাম। আঙ্কেল সকালের দিকেই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছেন। ব্রেকফাস্ট শেষে উনি অফিসে চলে গেলেন। আন্টির সাথে কিছুক্ষণ গল্প করে আমি ইয়াশকে নিয়ে ইয়াশের রুমে চলে এলাম। ইয়াশের পুরো বেডের উপর খেলনা ছড়িয়ে পড়ে আছে। আমি খেলনাগুলো এক সাইড করে বেডের একপাশে শুয়ে পড়লাম। ইয়াশ আমার কোমরের সাথে হেলান দিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়ল মুখে কথার ঝুলি নিয়ে। দুপুরের দিকে উনি ইয়াশকে একটা চকলেট বক্স দিয়ে ইয়াশকে বললেন, ভাই আমার, তোমার ভাবির সাথে ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। রুমে নিয়ে যাই? ইয়াশ মাথা নেড়ে অনুমতি দিয়ে বলল, তাড়াতাড়ি পাঠিয়ে দিবে কিন্তু। ওকে। আমাকে এক প্রকার টানতে টানতে আমাকে নিয়ে রুমের দিকে হাঁটা দিলেন। উনি অফিস থেকে কখন এলেন? পরনে একটা টি শার্ট। তার মানে অনেক আগেই এসেছেন। উনি আমাকে রুমে এনে সরাসরি ওয়াশরুমে ঢুকিয়ে বললেন, আজ একসাথে শাওয়ার নিব। উনার কথাটা শুনেই আমার আত্মার পানি শুকিয়ে গেল। আমি ভাবলাম সিরিয়াস কোনো কথা বলার জন্য এভাবে রুমে আনলেন। আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে বললাম, অসম্ভব। অসম্ভব বলে কোনো ওয়ার্ডেই পৃথিবীতে নেই। চেষ্টা করলে সবই সম্ভব।
বলেই উনি শাওয়ার ছেড়ে দিয়ে জোর করে আমাকে টেনে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়লেন। আমি কাঁপা কাঁপা পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের উপর বসে পড়লাম। পরনে উনার শার্ট প্যান্ট। উনি কিছুক্ষণ পর বেরিয়ে আমার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে আমার চুল মুছে দিলেন। আমার থুতনি ধরে মুখ উপরে তুলে বললেন, এখন থেকে প্রতিদিন একসাথে শাওয়ার নিব। ওকে? আমি ভারী কণ্ঠে বললাম, ইম্পসিবল। উনি দুষ্টু হাসি হেসে বললেন, সবই পসিবল। বলেই আমার সামনে ফ্লোরে বসে টাওয়ালটা আমার হাতে দিয়ে বললেন, নাও, এখন আমার চুল মুছে দাও। বাই দা ওয়ে, তোমাকে শার্টটা পরে ভালোই লাগছে। আমি উঠে আসতে নিলেই উনি আমার কোমর ধরে বসিয়ে দিয়ে বললেন, আগে মুছে দাও, তারপর চেঞ্জ করতে যাবে। এতক্ষণ আমি আমার শার্টওয়ালিকে দেখি। ইয়াশ হাতে চকলেট বক্স নিয়ে রুমে ঢুকে বক্সটা আমার পাশে রেখে বেডের উপর থেকে একটা বালিশ নিয়ে এলোপাথারি ইফাজকে মারতে শুরু করলো। উনি এমন ভাব করছেন দেখে মনে হচ্ছে অনেক ব্যথা পাচ্ছেন। আসলে উনি বিন্দু পরিমাণও ব্যথা পাচ্ছেন না। আমি চুপচাপ জনের কাণ্ড দেখছি। উনি ইয়াশকে থামতে বললেন। ইয়াশ থামল না। ইয়াশ রেগে বলল, তখন বললে কিছুক্ষণের মধ্যেই ভাবিকে পাঠিয়ে দিবে। 1 ঘন্টা হয়ে গেল তুমি পাঠাওনি। কোথায় লুকিয়ে রেখেছিলে ভাবিকে? একটু আগে রুমে এসে কাউকে যে দেখতে পেলাম না। তোমার ভাবি ওয়াশরুমে পড়ে গিয়েছিল, দেখো কি অবস্থা হয়েছে। ইয়াশ এতক্ষণে আমার দিকে ভালোভাবে তাকালো। ইয়াশ বালিশ ঢিল মেরে ফেলে দিয়ে আমার কাছে এসে বলল, এটা কেন পড়েছ? আমি ইয়াশকে কোলে বসিয়ে বললাম, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। শাড়ি একেবারে ভিজে গিয়েছিল। তোমার ভাইয়ার শার্ট প্যান্ট ওয়াশরুমে আগে থেকেই রাখা ছিল, তাই সেগুলো পরেই বেরিয়ে এসেছি। ইয়াশ খিলখিল করে হাসছে। হাসতে হাসতে বলল, তোমাকে কেমন কেমন যেন লাগছে। ভাইয়া ভাইয়া টাইপ। বলেই ইয়াশ বেড থেকে নেমে আমার হাত টেনে বলল, আম্মুর রুমে চলো, আম্মুকে দেখাবো। ইয়াশের কথা শুনে আমি চোখ বড় বড় করে কেসে উঠলাম। ইফাজ ইয়াশকে এক প্রকার জোর করে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় ইশারায় আমাকে তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে বলল। ইয়াশ একবার কিছু মুখ দিয়ে বের করলে সেটা করেই ছাড়ে। উনি সেই ভয়েই হয়তোবা এভাবে জোর করে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। রাতের দিকে আমি কিচেনে আন্টিকে হেল্প করছিলাম। উনি ডাইনিং এ বসে ইয়াশের সাথে ইয়াশের ফ্রেন্ডের নিয়ে গল্প করছে। আন্টি আঙ্কেলকে ডাকতে উপরে চলে গেল। মনি কিচেন থেকে তরকারি নিয়ে ডাইনিং এ রেখে আসলো। আমি হাত মুছে ইয়াশের পাশের চেয়ারে বসে পড়লাম। উনি আমার অপোজিট চেয়ারে বসা। আন্টি আঙ্কেল দুজনে ডাইনিং এ এসে চেয়ার টেনে বসলেন। মনি কিচেন থেকে দুটো দুধের গ্লাস আনলো। একটা গ্লাস আমার সামনে রাখলো, আরেকটা ইয়াশের সামনে। মনি আন্টির পাশে বসলো। এই দুধ জিনিসটা দেখলেই মুখ তেতো হয়ে যায়। প্রতিটা দিন এই জিনিসটা খেতে হয়। ডিনার শেষে রুমে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। উনার ডাকে মিটমিট করে চোখ খুলে তাকাতেই উনি বললেন, কাল যেই পেনড্রাইভটা দিয়েছিলাম কোথায় রেখেছো সেটা? আমি ঘুম চোখে উঠে হেলেদুলে আলমারি থেকে পেনড্রাইভটা বের করে দিলাম। উনি পেনড্রাইভটা নিয়ে বেডের উপর ল্যাপটপ নিয়ে বসে পড়লেন। এখন নিশ্চয় মধ্যরাত পর্যন্ত অফিসের কাজ করবেন। আমি চুপচাপ শুয়ে পড়লাম। কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছেন উনি। আর ঘুম আসছে না। উনাকে কিক মেরে এই মুহূর্তে অফিসে পাঠিয়ে দিতে ইচ্ছে করছে। কি দরকার ছিল আমার ঘুমটা ভাঙানোর? একটু খুঁজলেই পেনড্রাইভটা পেয়ে যেত। বিরক্তিকর। ইদানিং বেশি ঘুম পায়। শোয়ামাত্রই ঘুমের রাজ্যে পাড়ি জমাই। কিন্তু এই মুহূর্তে আর ঘুম আসছে না। তবুও চোখ বন্ধ করে রাখলাম। অনেকক্ষণ হয়ে গেল। তারপরও যখন ঘুম এলো না আমি সরাসরি উঠে উনার ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিলাম। উনি চমকে উঠলেন। চোখ বড় বড় করে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, টিয়া পাখি, আর ইউ ওকে? আবার কোনো দুঃস্বপ্ন দেখলে নাকি? আমি উনার কলার চেপে ধরে বললাম, আমার কাঁচা ঘুম এভাবে নষ্ট করলেন কেন? আমার আর ঘুম আসছে না। কিন্তু এই মুহূর্তে আমি ঘুমাতে চাই। যেভাবেই হোক আমাকে ঘুম পাড়িয়ে দিন। ওহ, এই কথা। দেখি শুয়ে পড়ো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি।
উনার কথা শুনে আমি উনার কলার ছেড়ে শুয়ে পড়লাম। উনি ল্যাপটপটা রেখে আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। কপালে একটা চুমু দিয়ে বললেন, সরি। আমি কোনো কথা বললাম না। উনি আবার বললেন, সরি। আমি উনার বুকে চুমু দিয়ে বুঝিয়ে দিলাম, ইট স ওকে। আমার কাণ্ড দেখে উনি আমাকে আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরলেন। সকালে উঠে রুমের সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম আর গুনগুন করে গান গাচ্ছিলাম। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। আসবে আমার ঘরে। কে আসবে? আমি চমকে উঠে পেছনে তাকালাম। উনি টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে কথাটা বললেন। আমি বুকে থুথু দিয়ে বললাম, কে আসবে? আমি কিভাবে বলবো? তুমিই তো মাত্র বললে। কই? আমি ওরকম কিছুই বলিনি। ছড়া পড়ছিলাম। আমার কথা শুনে উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললেন, সিরিয়াসলি? হুম। আমাকে শোনাও তো একটা। আমি জানতাম উনি এখন এই কথাটাই বলবে। আমি ফুরফুরে মনে বলতে শুরু করলাম, হাট্টিমাটিম টিম। তারা মাঠে পারে ডিম। তাদের খাড়া দুটো শিং। তারা হাট্টিমাটিম টিম। উনি হাসতে হাসতে বেডের উপর গড়াগড়ি খাচ্ছেন। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে রুম থেকে বেরিয়ে এলাম। উনি নিশ্চয় ভাবতে পারেননি আমি সত্যি সত্যি ছড়া বলতে শুরু করব। মজা পেয়েছেন ভীষণ। মাঝে মাঝে এরকম একটা ছড়া শোনানো উচিত। ব্যাপারটা মন্দ হবে না। আন্টির রুমে চলে আসলাম। রুমে কাউকে দেখতে পেলাম না। না আন্টি আর না আঙ্কেল। কিচেনে এসেও আন্টিকে পেলাম না। মনিকে জিজ্ঞেস করতেই মনি বলল ইয়াশকে নিয়ে স্কুলে গিয়েছে। আমি আর কথা না বাড়িয়ে শাড়ির আঁচল কোমরে গুজে মনির সাথে আমিও রান্নায় লেগে পড়লাম। উনি রুম থেকে চিৎকার করে আমাকে ডাকছেন। অনেকক্ষণ ডাকার পরও যখন আমি কোনো সাড়া দিচ্ছিলাম না তখন মনি কিছুটা রেগে গিয়ে বলল, ভাইজান যে ডাকতেছে আপনের কানে কি ঢুকতেছে না? ঢুকছে তো। তাইলে যাইতেছেন না কেন? আমি মনির দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, বলো তো, তোমার ভাইজান আমাকে কোনো কাজে ডাকছে নাকি অকাজে? আমার কথা শুনে মনি ভ্রু কুঁচকে বলল, আপনের কি হচ্ছে? এরকম উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করতেছেন কেন? আমার কিচ্ছু হয়নি। এমনি জিজ্ঞেস করলাম। থাক বলতে হবে না। বলেই আমি কিচেন থেকে বেরিয়ে এলাম। উপরে উঠে রুমে উকি দিলাম দেখতে যে উনি কি করেন। উনি খালি গায়ে একটা প্যান্ট পরে বেডের উপর বসে আছেন। আমি রুমে ঢুকে উনার সামনে দাঁড়িয়ে বললাম, ডেকেছিলেন আমাকে? উনি আমাকে আপাদমস্তক দেখে বললেন, গিন্নি লুক। উনার কথা শুনে আমি ভ্রু কুঁচকে আমার দিকে তাকাতেই দেখলাম কোমরে শাড়ির আঁচল গুজে রাখা। আমি দ্রুত আঁচলটা ছেড়ে দিলাম। আমার কাণ্ড দেখে উনি হেসে আমার কোমর ধরে কাছে টেনে নিয়ে বললেন, ভালোই তো লাগছিল। বলেই আঁচলটা নিয়ে কোমরে গুজে দিলেন। আমি অপ্রস্তুতভাবে বললাম, কিচেনে ছিলাম তাই আজ। উনি আর বলতে দিলেন না। আমার মুখ চেপে ধরে উঠে দাঁড়ালেন। আমি ভয়ে চোখের পলক ফেলার আগেই উনি কিছু একটা করে বসলেন, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকালাম। উনি ঠোঁটে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, এতক্ষণ আমাকে অপেক্ষা করানোর মিষ্টি একটা শাস্তি। আমি উনার বুকে কয়েকটা কিলো ঘুষি মেরে চলে আসতে নিচ্ছিলাম উনি পেছনে থেকে হাত টেনে ধরে বললেন, এখন কোথাও যাওয়া চলবে না। এখন আমি রেডি হব। যতক্ষণ রেডি হব চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে থাকবে। আমার জীবন থেকে একটা একটা করে দিন হারিয়ে যেতে লাগলো। সাথে সাথে বড় হতে লাগলো আমার ভেতরের ছোট্ট একটা জীবন। রাতে আন্টির রুমে সময় কাটানোর জন্য আন্টির সাথে টুকটাক কথা বলছিলাম। হঠাৎ রুম থেকে ইফাজের চিৎকার শুনতে পেলাম। চিৎকার করে হিয়া, হিয়া বলে ডাকছিলেন। আন্টি অন্য কিছু ভেবে মিটমিট করে হেসে বললেন, যাও, ডাক পড়েছে। কিন্তু আমার মোটেও অন্য কিছু মনে হলো না। সিরিয়াস কিছু মনে হচ্ছে। আমি, আচ্ছা মা, আসছি বলে আন্টির কাছ থেকে চলে এলাম। রুমের দরজার কাছাকাছি আসতেই উনি এক প্রকার হাত টেনে ভেতরে ঢুকিয়ে দরজা লক করে দিলেন। আমি বেডে বসতে যাব সেই মুহূর্ত বেডের মাঝখানের দিকে চোখ পড়ল। নীল কাগজে মোড়ানো সেই প্যাকেট।
আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকাতেই উনি আমার দুই বাহু ধরে দাঁড় করিয়ে প্যাকেটটা আমার সামনে ধরে বললেন, কি এটা? আমার হাত পাসহ পুরো শরীর কাঁপছে। কি জবাব দিব এখন উনাকে আমি? উনি আমাকে ঝাঁকি দিয়ে আবার জিজ্ঞেস করলেন, চুপ করে থেকো না, বলো, এটা কি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, স সরি। উনি আমাকে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিলেন। আমার গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে সজোরে ছুঁড়ে ফেললেন। পুরো রুমে টুকরো টুকরো কাঁচ ছড়িয়ে পড়ল। দেয়ালে হাত দিয়ে কয়েকটা বাড়ি দিলেন। উনার কাণ্ড দেখে ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। ভয়ে গলা কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। উনি প্যাকেটটা ফ্লোরে ফেলে দিয়ে পা দিয়ে পিষিয়ে ফেললেন। আমার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি চোখ ফিরিয়ে নিলাম। ওই চোখে চোখ রাখার মতো সাহস আজ আমার নেই। উনার নিশ্চয় এই মুহূর্তে আমাকে কয়েকটা চড় মারতে ইচ্ছে করছে। আমি প্রস্তুত উনার হাতের চড় খাওয়ার জন্য। অন্তত উনার এই কঠিন নীরবতা থেকে রেহাই পাওয়া যাবে। উনি আমার দিকে এগিয়ে এলেন। আমি সাথে সাথেই চোখমুখ শক্ত করে বন্ধ করলাম উনার চড় খাওয়ার জন্য। উনি দাঁতে দাঁত চেপে কটমট করে বলে উঠলেন, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজের হাজবেন্ডকে জানানোর প্রয়োজন মনে করলে না? উনার কথা শুনে চোখ খুলে উনার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে নিচু স্বরে বললাম, সরি। উনি রেগে গিয়ে বললেন, সরি মাই ফুট। এই মুহূর্তে তোমাকে কয়েকটা চড় মারতে ইচ্ছে করছে। তো মারুন না। কি? আমি পা দুটো বেডের উপর তুলে গুটিসুটি হয়ে বসে পড়লাম। উনি বেডের কোনায় পা দিয়ে প্রচণ্ড জোরে একটা লাথি দিলেন। পুরো বেড কেঁপে উঠল। এত শক্তিশালী বেডও উনার ভয় কাঁপে? ওহ মাই গড! উনি আমার সামনে বসে আমার মুখটা উপরে তুলে বললেন, এতদিন আমি ভেবেছিলাম আমি বেশি বেশি খাওয়াচ্ছি বলে দিন দিন তোমার ভুঁড়ি বাড়ছে। আমার ধারণাটা যে এতদিন ভুল ছিল সেটা আমি টেরই পেলাম না। উনার কথা শুনে আমি উনার দিকে তাকাতেই উনি অন্যদিকে তাকিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করলেন। আমার সামনে থেকে উঠে গিয়ে দেয়ালের সাথে এক হাত ঠেকিয়ে বললেন, আমি কতটা টেনশনে থাকি সেটা একমাত্র আমি জানি হিয়া। সেই রাতের ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা এখনো আমার কানে বাজে। তোমার দেখা সেই স্বপ্নটা এখনো আমার মনে পড়ে। আজও ভুলিনি। আজ যখন তোমার কাপড় চোপড়ের মধ্যে ওটা পেলাম ঠিক সেই মুহূর্তে আমার পুরো দুনিয়াটা ওলট পালট হয়ে গেল। আমি ভাবতেও পারছি না তুমি আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত একা একা নিয়েছো। আমি কিছুই বললাম না। উনি আবার বলতে শুরু করলেন, কালই আমরা ফ্ল্যাটে উঠব। রেডি থেকো। আম্মু একবার টের পেলে আমাকে খুন করে ফেলবে। কথাটা বলেই উনি মাথার চুল কিছুক্ষণ টেনে ধরে থাকলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, 4 মাস পর ফ্ল্যাটে উঠব, 1 বছর স্টাডি থেকে দূরে থাকব, 1 বছর পর হানিমুনে যাব। এতগুলো স্ট্রং হিন্টস আমার আশেপাশে ঘোরাঘুরি করছিল। তবুও টের পেলাম না। আমি বেড ছেড়ে উঠে উনার কাঁধে হাত রাখার সাথে সাথেই উনি এক ঝটকায় হাতটা সরিয়ে দিলেন। কিন্তু আমার দিকে ঘুরলেন না। পেছনে ফিরে আছেন। আমি বুকে অনেক সাহস এনে উনাকে পেছনে থেকে জড়িয়ে ধরলাম। উনি ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু পারলেন না। কিছুক্ষণ পর নিজেই আমার হাতের উপর হাত রেখে বললেন, তুমি আমাকে অনেক বড় একটা টেনশনে ফেললে টিয়া পাখি। অনেক বড়। আজকের পর থেকে আমি রাতে ঘুমাতে পারবো কিনা সন্দেহ। অফিসে গেলেও শান্তি পাবো না। কেন করলে এটা? স্বপ্নটার কথাও তো একবার মনে করতে পারতে। আমি উনার পিঠে মাথা রেখে বললাম, কিভাবে স্বপ্নটার কথা মনে করব? সেটা দেখেছিলামই তো 3 দিন পর। তখন আমার কিচ্ছু করার ছিল না। আমাকে একবার ইনফর্ম করতে পারতে। এটা কেন করলে না? আমার ভয় হচ্ছিল। আপনি যদি ডক্টরের কাছে নিয়ে গিয়ে অন্য কিছু করে বসেন। নিজের বাচ্চাকে নষ্ট করার মতো নোংরা মেন্টালিটি আমার না। এরকম চিন্তাভাবনা তুমি আমার সম্পর্কে করলে কিভাবে? স্পিচলেস। সরি, আমি ওটা মিন করিনি তো। এটাই মিন করেছো তুমি। আপনি শুধু। আর একটা কথাও শুনতে চাচ্ছি না আমি। দেখি ছাড়ো আমায়। আমি উনাকে আগের থেকেও শক্ত করে আঁকড়ে ধরে বললাম, ছাড়বো না। হিয়া। বললাম তো, ছাড়বো না। এখন কিন্তু মাইর লাগাবো। ছাড়।
ছাড়ো বলছি। কালা কোথাকার। বারবার বলছি ছাড়বো না। শুনতে পাচ্ছেন না? কি বললে তুমি? বাধ্য হয়েছি বলতে। সরি। উফ। এই সরি জিনিসটা আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবে না। আই হেট দিস ওয়ার্ড। ছাড়ো এখন। উহু। এই মুহূর্তে আমার মাথা প্রচণ্ড গরম। রাগের মাথায় যে কোনো কিছু করে বসতে পারি। আমি মোটেও চাচ্ছি না রাগটা তোমার উপর পড়ুক। আমি চাই। উনি আমার দিকে ঘুরে বললেন, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো হিয়া। এরকম লো মেন্টালিটি কবে থেকে হলো তোমার? যাকে এত ভালোবাসি তার গায়ে হাত তুলবো, তার উপর সে প্রেগন্যান্ট। আজ উনার কোনো কথাই আমার মাথায় ঢুকছে না। আমি নির্লিপ্ততা চেহারা নিয়ে উনার বুকে মাথা রেখে বললাম, তোমার সেদিনের কান্নাজড়িত কণ্ঠে বলা, আমি বেবি চাই টিয়া পাখি। জাস্ট একটা বেবি। কথাটা শুনেই আমার বুক কেঁপে উঠেছিল। নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সেজন্যই এত বড় একটা সিদ্ধান্ত একা একা নিয়েছি। মাফ করে দাও না। এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। সিরিয়াস মুডে পানি ঢেলে দিল। এই মুহূর্তে তুমি করে না বললেই কি চলছিল না? বাসর রাতে কথা দিয়েছিলাম তোমাকে। তুমি যেদিন আমার উপর রেগে থাকবে, আমি সেদিন এভাবে তোমার রাগ ভাঙাবো। মনে নেই? উনি আর কিছুই বলতে পারলেন না। আমাকে নিজের বাহুডোরে বন্দি করলেন। অনেকক্ষণ ধরে পুরো রুমে নীরবতা বিরাজ করছে। কেউ কোনো কথা বলছি না। দুজনেই চুপচাপ। উনি আমার মাথায় চুমু দিয়ে বললেন, পৃথিবীতে মনে হয় আমার মতো আর একটাও হতভাগা নেই, তাই না টিয়া পাখি? এটা কেন বলছেন? আমার রাগ কিন্তু এখনো কমেনি। আমি জানি কমেছে। এখন বলুন, নিজেকে হতভাগা কেন বললেন? এই যে, যেই মানুষটার বাবা হওয়ার এত ইচ্ছা, সেই মানুষটাই বাবা হবে শুনেও ভয়ে আনন্দটুকুই উপভোগ করতে পারছে না। আনন্দের থেকে ভয় পাচ্ছে বেশি। আল্লাহকে ডাকুন। দেখবেন কিচ্ছু হবে না। সেটা তো প্রতিনিয়ত আমার হার্টবিটের সাথে পাল্লা দিয়ে চলছে। সব ঠিক হয়ে যাবে। বাদ দিন এসব। ভয় হয় যে খুব। আমি পরিবেশটা ঠান্ডা করার জন্য উনার দিকে তাকিয়ে বললাম, মিষ্টি মুখ করবেন না? উনি আমার দিকে তাকিয়ে মাথা চুলকিয়ে বললেন, ফ্রিজে মনে হয় মিষ্টি নেই। তুমি থাকো, আমি এক দৌড়ে। আমি উনাকে আর বলতে দিলাম না। হাত দিয়ে উনার মুখ চেপে ধরলাম। উনি চোখ বড় বড় করে ভ্রু কপালে উঠিয়ে জিজ্ঞেস করলেন, কি? আমি উনার মুখ থেকে হাতটা সরিয়ে উনার পায়ের পাতার উপর দাঁড়িয়ে একটু উঁচু হয়ে উনার গলা জড়িয়ে ধরলাম। সাথে সাথেই উনি আমার কোমর জড়িয়ে ধরলেন। আমি দুই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে উনার গালের খোঁচা খোঁচা দাড়িতে স্লাইড করে উনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ডিবলি একটা কিস করলাম। যেটার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। ছেড়ে দেওয়ার সাথে সাথেই উনি কম্পিত কণ্ঠে বলে উঠলেন, টিয়া পাখি, তুমি নিজে থেকে। ওহ মাই গড। রুমের মধ্যে মিষ্টি থাকতে পুরো দুনিয়া ঘুরে কেন মিষ্টি আনতে হবে? আমার কথা শুনে উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকাতেই আমি লজ্জায় চোখ নামিয়ে ফেললাম।